টেকনিক্যাল। আজ আমরা যে ক্লাসে করাবো কি না ফিউজ। ফিউজ কি এবং ফিউজ সম্পর্কিত পুরো যা কিছু আছে পুরো ফিউজের অপারেশন করে দেবো আজকে, পুরো কমপ্লিট করে দেবো। তো ফিউজ হলো কি না একটা প্রোটেক্টিং ডিভাইস। ওভারলোডের হাত থেকে, শর্ট সার্কিটের হাত থেকে, এক্সেসিভ কারেন্টের হাত থেকে আমাদের পুরো বাড়ির যে বৈদ্যুতিক সরঞ্জাম সমস্ত কিছুকে রক্ষা করে। আরেকটা কি, ফিউজ হলো আমাদের পুরো বাড়ির যে ওয়্যারিং থাকে, ওয়্যারিংয়ের সব থেকে যে তার থাকে সব থেকে দুর্বল জায়গা হলো কি ফিউজ। যদি কোনো কারণবশত কোনো জায়গায় যদি আমাদের শর্ট সার্কিট অথবা এক্সেসিভ কারেন্ট, ওভার কারেন্ট ফ্লো করে, তখন সেই ফিউজটা আমাদের কি গলে যাবে এবং গলে যাওয়ার পর মেন সার্কিটটা আমাদের অফ হয়ে যাবে, পুরো সার্কিটের আমাদের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যাতে আমাদের অন্য কোনো ক্ষতি না হয়। এই জন্য আমরা ফিউজ ব্যবহার করে থাকি। তাহলে আমরা আজ করব কি না ফিউজ। ফিউজ তো ফিউজ আমাদের কি না কোনো তারের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহ হয়। ফিউজ কি যদি বলা হয় ফিউজ কি, ফিউজ কি, ফিউজ কি অ্যান্সার লিখবে তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হলে পরিবাহী তারের মধ্য দিয়ে, যেমন তারের মধ্য দিয়ে যদি শর্ট সার্কিটের কারণে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, ওভারলোডের কারণে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, সেটাকে আমরা কি বলি ফল্ট কারেন্ট। তারের মধ্য দিয়ে ফল্ট কারেন্ট প্রবাহিত হলে ফল্ট কারেন্ট প্রবাহিত হলে তা নির্ণয় করে, তা ডিটেক্ট করে, প্রবাহিত হলে তা নির্ণয় করে এবং ফিউজ এলিমেন্ট মানে ফিউজ তারটাকে বলছি আমরা, ফিউজ এলিমেন্ট গলিয়ে দিয়ে পূর্ণ সার্কিট বন্ধ করে দেয়। ফিউজ এলিমেন্ট গলিয়ে দিয়ে বাড়ির সমস্ত ধরনের ইলেকট্রিক অ্যাসেসরিকে রক্ষা করে। ফিউজ এলিমেন্ট গলিয়ে দিয়ে সমস্ত ধরনের বৈদ্যুতিক অ্যাসেসরিকে, যেমন আমাদের ফ্যান, লাইট এটসেট্রা, যেমন বিভিন্ন এক্সট্রা যা কিছু আমাদের অ্যাপ্লায়েন্স থাকে সেগুলোকেও আমাদের কি রক্ষা করে। গলিয়ে দিয়ে সম্পূর্ণ কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়, সম্পূর্ণ কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়, সম্পূর্ণ কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়, সম্পূর্ণ কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়। তাকে ফিউজ বলা হয়। ফিউজ বলা হয়, তাকে কি বলা হয় না ফিউজ বলা হয়। ফিউজ কি না তারের মধ্য দিয়ে ফল্ট কারেন্ট প্রবাহিত হলে তার নির্ণয় করে এবং ফিউজ এলিমেন্টকে গলিয়ে দিয়ে সম্পূর্ণ কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়, তাকে ফিউজ বলা হয়। সম্পূর্ণ কারেন্ট প্রবাহ তখন বন্ধ করে দিলে কি হবে, আমাদের যে
বৈদ্যুতিক অ্যাক্সেসরিগুলো, সেগুলো আমাদের রক্ষা পেয়ে যাবে। তো ফিউজ আমাদের কি হয় না, ডিউরিং স্টেডি স্টেট কন্ডিশন, যখন স্টেডি স্টেট কন্ডিশনে থাকে, ডিউরিং স্টেডি স্টেট কন্ডিশন, ডিউরিং স্টেডি স্টেট কন্ডিশন, ডিউরিং স্টেডি স্টেট কন্ডিশন, দুটো কন্ডিশন হয় ফিউজের আমাদের। একটা যখন নর্মাল কন্ডিশন হয় ফিউজ, নর্মাল কন্ডিশনে কি আমাদের নর্মালি সমস্ত ধরনের নর্মাল কারেন্ট প্রবাহিত হয়। ওই নর্মালের থেকে যখন বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন কি হয় না, ফিউজ এলিমেন্ট গলে যায়, গলে পুরো সার্কিটকে বন্ধ করে দেয়, অন্য ডিভাইসকে রক্ষা করে। কখন কারেন্ট বাড়ে, যখন শর্ট সার্কিট ঘটে, ওভারলোড ঘটে, তখন সেই ক্ষেত্রে কি হয় না, আমাদের এক্সট্রা কারেন্ট প্রবাহিত হয়, যা কারেন্ট প্রবাহিত হয় তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হয়। আর বেশি কারেন্ট তারের মধ্যে দিয়ে প্রবাহিত হলে কি হয় না, হিট প্রডিউস হবে। হিট যখন ইলেকট্রনের প্রবাহ বাড়বে, ইলেকট্রনের প্রবাহ বাড়লে কি হবে, তাদের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, তো অটোমেটিক সেটা তাপ শক্তিতে কনভার্ট হবে হিটে। হিট যখনই প্রডিউস হবে, হিট প্রডিউস হওয়ার সাথে সাথে কি হবে না, ওটা নিম্ন গলনাঙ্ক থাকে ফিউজ এলিমেন্টের, ফিউজ এলিমেন্টটা গলে যায়। নর্মাল যে তারের থাকে তাদের গলনাঙ্ক থাকে উচ্চ, আর ফিউজ এলিমেন্টের যে গলনাঙ্ক থাকে কি নিম্ন গলনাঙ্ক। সেই কারণে ফিউজ এলিমেন্টটা গলে যায় এবং পুরো সার্কিটটা বন্ধ করে দিয়ে আমাদেরকে শর্ট সার্কিট কিংবা ওভারলোডের হাত থেকে, আমাদের ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করে ফিউজ এলিমেন্ট। তো স্টেডি স্টেট কন্ডিশনে ফিউজ নর্মাল একটা কি করে, ফিউজ নর্মাল কারেন্ট প্রবাহিত করে, ফিউজ নর্মাল কারেন্ট প্রবাহিত করে, নর্মাল কারেন্ট প্রবাহিত করে, ফিউজ নর্মাল কারেন্ট প্রবাহিত করে স্টেডি স্টেট কন্ডিশনে। আরেকটা কি, টেম্পারেচার মেল্টিং পয়েন্ট। এখানে ফিউজের যখন টেম্পারেচার কি হয় না, মেল্টিং পয়েন্টের থেকে যে গলনাঙ্ক পয়েন্ট থাকে, ফিউজ তারের যেটা গলনাঙ্ক থাকে, গলনাঙ্ক পয়েন্টের থেকে টেম্পারেচার সবসময় আমাদের কম হয়। মেল্টিং পয়েন্টের থেকে, মেল্টিং পয়েন্টের থেকে আমাদের টেম্পারেচার আমাদের সবসময় কম থাকে স্টেডি স্টেট কন্ডিশনে। ফিউজের যে ফর্মুলা, ফিউজের যে ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট, আই স্কোয়ার সমান কে ডি কিউ, আই স্কোয়ার সমান কে ডি কিউ। ফিউজ ল, যেটা ফিউজ ল থেকে যেটা আমরা পেয়েছি, কারেন্ট এবং ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর, তারের যে ডায়ামিটার এবং পরিবাহী তারের যে প্রবাহ, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এবং ডায়ামিটার যে আমাদের থাকছে কি, ডায়ামিটার অফ ফিউজ, ফিউজের যেটা আমাদের ডায়ামিটার এবং এর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এটাকে আমরা যখনই এর উপরে যে ফর্মুলাটা আছে আই স্কোয়ার সমান কে ডি কিউ, এখানে আই স্কোয়ার সমান কে ডি কিউ, এখানে আমরা কি লিখতে পারি, আই সমান কে ডি টু দি পাওয়ার 3/2, এটা লিখতে পারি। আবার এটাকে আমরা লিখতে পারি কি, আই প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার 3/2 সমান আই প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার 1.5, একই জিনিস 3/2 ডি টু দি পাওয়ার 1.5, এটা আমরা লিখতে পারি। এখানে আই হচ্ছে, আই সমান আমরা কি লিখতে পারি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ফিউজ, কারেন্ট ক্যারিং মানে কারেন্টকে, যে ফিউজের কারেন্ট বহন করে নেওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলছি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ ফিউজ, মানে ফিউজ তারের যে কারেন্ট বহন করার ক্ষমতা, ফিউজ তারের কারেন্ট বহন করার ক্ষমতা, ফিউজ তারের কারেন্ট
বহন করার ক্ষমতা। ফিউজ তারের কি কারেন্ট বহন করার ক্ষমতা। ডি ফর কি না ডায়ামিটার অফ ফিউজ, ফিউজের যে ডায়ামিটার, ফিউজ তারের ডায়ামিটার, ডায়ামিটার অফ ফিউজ ওয়্যার, ডায়ামিটার অফ ফিউজ ওয়্যার, ফিউজ ওয়্যারের যে ডায়ামিটার সেটা এখানে বলা হচ্ছে ডায়ামিটার অফ ফিউজ ওয়্যার। তো আই সমান কে ডি কিউ, আই সমান কে ইন্টু ডি টু দি পাওয়ার 3/2, আই প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার 3/2, আই প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার 1.5, যে কোনো একটা আসতে পারে। ফিউজের এখানে যেটা আমাদের কারেন্ট এবং ডায়ামিটার অফ ফিউজের যেটা রিলেশন, সেই রিলেশনের সূত্র দিয়ে, খুবই ইম্পর্টেন্ট এটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা জানা হলো ফিউজ কি, ডিউরিং স্টেডি স্টেট কন্ডিশনে ফিউজ কি কন্ডিশনে থাকে। তারপরে ফিউজের যে ফর্মুলা সেটা আমরা দিলাম, ফিউজের কারেন্ট ক্যাপাসিটিং অফ ফিউজ আর আমাদের ডায়ামিটার অফ ডায়ামিটার অফ ফিউজ ওয়্যার তার দিলাম, এটা লেখা হয়ে গেছে। এরপরে ফিউজ সম্পর্কিত যে বিভিন্ন টার্মগুলো আছে সেই টার্মগুলো আমরা জানবো, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমরা জানবো এক একটা, বিভিন্ন ধরনের আমরা যে টার্মিনোলজিগুলো ব্যবহার করে থাকি ফিউজ সম্বন্ধে, যে টার্মিনোলজিগুলো ব্যবহার। এক নাম্বার কি না কারেন্ট রেটিং, কারেন্ট রেটিং, কারেন্ট রেটিং কি না কারেন্ট রেটিং যদি আমাদেরকে জানতে হয় তো এটাকে আমরা জানবো কি ফিউজের কোনো ক্ষতি না করে সর্বোচ্চ কারেন্ট প্রবাহকে কারেন্ট রেটিং বলা হয়, নাকি ফিউজের কোনো ক্ষতি না করে, ফিউজের কোনো ক্ষতি না করে, সর্বোচ্চ কারেন্ট প্রবাহকে কারেন্ট রেটিং বলা হয়। সর্বোচ্চ কারেন্ট প্রবাহকে কারেন্ট রেটিং বলা হয়। কারেন্ট রেটিং বলা হয়। ফিউজের কোনো ক্ষতি না করে সর্বোচ্চ কারেন্ট প্রবাহকে কি বলা হয় কারেন্ট রেটিং বলা হয়। একটা ধরো আমাদের ফিউজ এলিমেন্ট আছে, এটা ধরো একটা ফিউজ এলিমেন্ট, তো এই ফিউজ এলিমেন্টের মধ্যে এখানে যখন কারেন্ট প্রবাহিত হবে, নর্মাল যখন কারেন্ট প্রবাহিত হবে তখন কি ফিউজ এলিমেন্ট গলবে না, এর ম্যাক্সিমাম একটা কারেন্টের প্রবাহ আছে। যেমন একটা কারেন্টের প্রবাহ আছে, এখান থেকে আমাদের কারেন্ট বেড়ে বেড়ে যাবে, এখান থেকে আস্তে আস্তে কারেন্ট যখন বৃদ্ধি পেয়ে পেয়ে যাচ্ছে, তো এইরকম পজিশনে এমন একটা জায়গায় কারেন্ট প্রবাহিত হবে সেটার পরে ফিউজটা এরপর আমাদের গলে যাবে। তো সেই ম্যাক্সিমাম যে কারেন্টের লিমিট, সেটাকে কতটা কারেন্ট প্রবাহিত করতে পারছে তারপরে ফিউজটা গলছে, সেই ম্যাক্সিমাম ফিউজ গলনের আগে যে ম্যাক্সিমাম পয়েন্ট কারেন্টের সর্বোচ্চ কারেন্ট, যাতে ফিউজের কোনো ক্ষতি করছে না, ম্যাক্সিমাম কতটা কারেন্ট প্রবাহিত করতে পারে সেটাকেই কারেন্ট রেটিং বলা হয়। ফিউজের কারেন্ট রেটিং, যে আমাদের 5 অ্যাম্পিয়ার ফিউজ, যেমন আমরা বাড়িতে যে ফিউজ লাগাই লাইট সার্কিটের জন্য, যেমন 5 অ্যাম্পিয়ার একটা ফিউজ লাগালাম, তো 5 অ্যাম্পিয়ার ফিউজে কি ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করবে, তার থেকে যখনই যদি বেশি কারেন্ট প্রবাহিত হবে সেটা গলে যাবে, সেটা পুড়ে যাবে, তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হলেই পুড়ে যাবে। 10 অ্যাম্পিয়ার ফিউজ ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে। তো এরকম 16 অ্যাম্পিয়ার ফিউজ কি ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে। 32 অ্যাম্পিয়ার কি ম্যাক্সিমাম 32 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারবে সর্বোচ্চ, ওর থেকে বেশি কারেন্ট প্রবাহিত হলেই সার্কিটটা কাট আউট করে দেবে, ওর থেকে বেশি কারেন্ট প্রবাহিত হলেই কি সার্কিট কাট আউট করে দেবে।
তাহলে কারেন্ট রেটিং, ফিউজের কারেন্ট রেটিং বোঝা গেল। এরপরে আমরা জানবো কি ফিউজিং কারেন্ট কি। ফিউজিং কারেন্ট কি? ফিউজিং কারেন্ট কি? ফিউজ আমাদের যে গলে যাবে, গলে যাওয়ার জন্য যে ন্যূনতম কারেন্ট তাকে ফিউজিং কারেন্ট বলা হয়। ফিউজ গলে যাওয়ার জন্য ফিউজ গলে যাওয়ার জন্য ন্যূনতম কারেন্টকে ফিউজ গলে যাওয়ার জন্য ন্যূনতম কারেন্টকে ফিউজিং কারেন্ট বলা হয়। ফিউজিং কারেন্ট বলা হয়। ফিউজ গলে যাওয়ার জন্য যে ন্যূনতম কারেন্ট হয়, যেমন একটা ফিউজ আমাদের ধরে এটা হলো একটা ফিউজ ওয়্যার, তো এটাকে গলে যাওয়ার জন্য এখান থেকে টোটাল আমাদের কত না 10 এম্পিয়ার পর্যন্ত এখানে আছে। তো এই গলে যাওয়ার জন্য এখানে 0 এম্পিয়ার থেকে আমাদের 10 এম্পিয়ার পর্যন্ত গেছে। তো এখানে আস্তে আস্তে ফিউজ একটা ন্যূনতম কারেন্ট আছে, যেটা আমাদের যেমন 5 এম্পিয়ার ফিউজ, এখানে ধরো 5 এম্পিয়ার। তো এই 5 এম্পিয়ার ফিউজ গলে যাওয়ার জন্য যে ন্যূনতম কারেন্ট এখানে আস্তে 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 আসার পর, এইচআরসি ফিউজের ক্ষেত্রে কি 10 এম্পিয়ার পর্যন্ত যেতে পারে, ফিউজ গলে যাওয়ার পরেও কিছুক্ষণ আর্কিংয়ের মধ্যে টাইম দেয়। তো এরকম আর্কিংয়ের মধ্যে ফিউজ গলে গেছে, গলে যাওয়ার পরেও কারেন্ট প্রবাহিত হয়, গলে যাওয়ার পরেও সেটা কি লিকেজ করে কারেন্ট প্রবাহিত হয়, সেটা যেমন এইচআরসি ফিউজ, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজে। তো এই যে গলে গেছে যে টাইমটা ন্যূনতম যে কারেন্ট গলে যাওয়ার জন্য, তাকে কি বলা হচ্ছে না ফিউজিং কারেন্ট। ফিউজ গলে যাওয়ার জন্য ন্যূনতম কারেন্টের প্রবাহকে কি বলা হচ্ছে ফিউজিং কারেন্ট, ন্যূনতম কারেন্টকে ফিউজিং কারেন্ট বলা হয়। এখানে নর্মাল কারেন্ট বলতে কি বুঝি? নর্মাল কারেন্ট বলতে কি বোঝা যায় না, যে কারেন্ট প্রবাহিত হলে ফিউজ গলে না তাকে নর্মাল কারেন্ট বলা হয়। যে কারেন্ট প্রবাহিত হলে ফিউজ গলে না তাকে নর্মাল কারেন্ট বলা হয়। যে কারেন্ট প্রবাহিত হলে ফিউজ গলে না তাকে কি বলা হয় নর্মাল কারেন্ট বলা হয়, তাকে নর্মাল কারেন্ট বলা হয়। আরেকটা কি পিক ফিউজিং কারেন্ট কি? পিক ফিউজিং কারেন্ট, পিক আপ কারেন্ট, ফিউজের যে পিক আপ কারেন্ট বলতে আমরা কি বুঝি, পিক ফিউজিং কারেন্ট, পিক কারেন্ট বলতে আমরা কি বুঝি? পিক কারেন্ট বলতে আমরা কি বুঝি না ফল্ট কারেন্টের সর্বোচ্চ মান পৌঁছানোর সময়, ফল্ট কারেন্টের সর্বোচ্চ মান পৌঁছানোর সময়
ফল্ট কারেন্টের সর্বোচ্চ মান পৌঁছানোর সময় ফিউজ এলিমেন্ট গলার ঠিক আগের মুহূর্তের ফিউজ এলিমেন্ট গলার ঠিক আগের মুহূর্তের কারেন্টকে তাকে কি বলা হয়? পিক ফিউজিং কারেন্ট বলা হয়। কারেন্টকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। ঠিক আগের মুহূর্তের কারেন্টকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। ঠিক আগের মুহূর্তের কারেন্টকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। যেমন এটা বেসিক্যালি কোন ক্ষেত্রে হয়? এইচআরসি ফিউজের ক্ষেত্রে হয় বেসিক্যালি পিক ফিউজিং কারেন্ট। ফল্ট কারেন্টের সর্বোচ্চ মান পৌঁছানোর সময় ফিউজ এলিমেন্ট গলার, যেমন একটা ফল্ট কারেন্ট এখান থেকে 10 এম্পিয়ারে ফল্ট হবে, তো এখানে কারেন্ট যেতে যেখানে ফিউজটা যখন গলবে ঠিক আগের মুহূর্তে যে সর্বোচ্চ মান ছিল কারেন্টের, সেই মানটাকেই আমাদের গলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সেটাকেই কি বলা হয়? পিক ফিউজিং কারেন্ট। সর্বোচ্চ মান যেটা ছিল তাকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। এর গলে যাওয়ার পরেও আমাদের কি ফিউজের আমাদের কতক্ষণ পর্যন্ত আরও কারেন্ট প্রবাহিত হয়? গলে যাওয়ার সাথে সাথে তো আমাদের সঙ্গে সঙ্গে তো কারেন্ট বন্ধ হয়ে যায় না, তা তো না। সেটার মধ্যে কি আর্ক প্রডিউস হয়, এই আর্কের মাধ্যমে কিছুটা আমাদের এখানে কারেন্ট এখানে কি হয়? লিকেজ করে চলে যায়, লিকেজ কারেন্ট প্রবাহিত হয়ে চলে যায়, তাকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। লেখে নাও এগুলো, পিক ফিউজিং কারেন্ট, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। কারেন্ট রেটিং কি? কারেন্ট রেটিং ফিউজের কোনো ক্ষতি না করে সর্বোচ্চ কারেন্ট প্রবাহকে কারেন্ট রেটিং বলা হয়। ফিউজিং কারেন্ট কি? ফিউজ গলে যাওয়ার জন্য ন্যূনতম কারেন্টকে ফিউজিং কারেন্ট বলা হয়। নর্মাল কারেন্ট কি? যে কারেন্ট প্রবাহিত হলে ফিউজ গলে না তাকে নর্মাল কারেন্ট বলা হয়। পিক ফিউজিং কারেন্ট কি? ফল্ট কারেন্টের সর্বোচ্চ মান পৌঁছানোর সময় ফিউজ এলিমেন্ট গলার ঠিক আগের মুহূর্তের কারেন্টকে পিক ফিউজিং কারেন্ট বলা হয়। হয়ে গেছে? এখানে দেখো কি আর্কিং কারেন্ট, যাকে আর্ক কারেন্ট বলা হয়। আর্কিং কারেন্ট কখন বলা হয়? ধরো ফিউজ এলিমেন্ট যখনই, এটা ধরো একটা ফিউজ এলিমেন্ট, এই এলিমেন্টটা যখন গলে যাওয়ার পরে এখানে লিকেজ করে যখন আর্ক তৈরি হচ্ছে, আর্কিংয়ের সময় যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তাকেই কি আর্কিং কারেন্ট বলা হয়। তাহলে কি আর্কিংয়ের সময় প্রবাহিত কারেন্টকে আর্কিং কারেন্ট বলা হয়। আর্কিং কারেন্ট কাকে বলে? আর্কিংয়ের সময় প্রবাহিত কারেন্টকে আর্ক কারেন্ট বলা হয়। আর্কিং কারেন্ট বলা হয়। আর্কিং এর সময় প্রবাহিত কারেন্টকে কি বলা হয়? আর্কিং কারেন্ট বলে। আর একটা জিনিস ফিউজ সম্বন্ধে সবসময় মাথায় রাখবে, একটা কন্ডিশন আছে, কারেন্ট রেটিং অফ ফিউজ লেস দ্যান ইকুয়ালস টু কি
না কারেন্ট রেটিং অফ স্মলেস্ট কেবল ইন দ্য সিস্টেম? কারেন্ট রেটিং অফ ফিউজ, কারেন্ট রেটিং of fuse less than, current rating of fuse is less than current rating of smallest cable in the system. আমরা কি ফিউজের যে কারেন্ট রেটিং রাখবো সেটা কি না পুরো যে আমাদের ওয়্যারিং থাকবে সব থেকে ছোট তারের থেকেও আমাদের কি করব কারেন্ট রেটিং অফ ফিউজের কি তার থেকে আমরা কম রাখবো। সব থেকে ছোট তার মানে বাড়িতে আমরা যে ওয়্যারিং করব ওয়্যারিংয়ের যে সিস্টেমটা পুরো সিস্টেমের মধ্যে যে ছোট তার সরু তার ব্যবহার করব সেই সরু তারের থেকেও আমাদের কি কারেন্ট রেটিং অফ ফিউজ আমাদের কি রাখবো না কম রাখবো, অথবা তার সমান অথবা তার থেকে কম রাখবো, তার কম রাখবো, সবসময় তার থেকে কমই হবে। কারেন্ট রেটিং অফ smallest cable in the system, যে পুরো সিস্টেমের মধ্যে ফিউজের কারেন্ট রেটিংটা কি করব না কারেন্ট রেটিংটা কম রাখবো। পুরো সিস্টেমের মধ্যে সব থেকে তারের যে ছোট সাইজ থাকবে সেই সাইজের থেকে কি রাখতে হবে কম রাখতে হবে কারেন্ট রেটিং। এই কন্ডিশনটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। কারেন্ট রেটিং অফ ফিউজ ইজ লেস দ্যান ইকুয়ালস টু কি না কারেন্ট অফ স্মলেস্ট কেবল ইন দ্য সিস্টেম। এরপরে দেখো অপারেটিং টাইম, যেটা টাইম অফ অপারেশন ফিউজ যে কাজ করে সেই কাজ করার সময়টা কিভাবে আমরা নির্ণয় করব। টাইম অফ অপারেশন, ফিউজ যে কাজ করে সেই ফিউজ কাজের যে টাইম সময় সেটা আমরা কিভাবে জানব। প্রথমে আমাদের ফিউজের মধ্যে কি হয় ফার্স্ট কন্ডিশনে ওভার কারেন্ট ফ্লো করে, ওভার কারেন্ট প্রবাহিত হওয়ার পর কি হয় না আমাদের সে ফিউজ এলিমেন্ট কি হয় গলে যাচ্ছে, ফিউজ মেল্ট, তারপরে কি হয় ফিউজ মেল্ট হয়, তারপরে কি হয় আর্ক প্রডিউস হয়, তারপর কি হয় আর্কটা এক্সটিংগুইশ হয়। আর্ক এক্সটিংগুইশ হয়, আর্ক তৈরি হবে, তারপরে আর্ক তৈরি হওয়ার পরে কি আর্কটা নিমবে। প্রথমে ওভার কারেন্ট প্রবাহিত হবে, ওভার কারেন্ট ফিউজ তারের মধ্য দিয়ে, এই ফিউজ তারের মধ্য দিয়ে যখনই ওভার কারেন্ট প্রবাহিত হয়, এই ওভার কারেন্ট প্রবাহিত হলে কি হবে না যা কারেন্ট যায় ধরো এটা 5 এম্পিয়ার আছে, 5 এম্পিয়ারের থেকে যখনই 7 এম্পিয়ার কিংবা 6 এম্পিয়ার যখনই প্রবাহিত হবে বেশি কারেন্ট প্রবাহিত হলে এটা কি হবে হিট বেশি প্রডিউস হবে, হিট বেশি প্রডিউস হলে এর গলনাঙ্ক কম আছে এটা তখন গলে যাবে, গলে যাওয়ার পরে কি হবে না ফিউজ আমাদের গলে যাচ্ছে, গলে যাওয়ার পরে যে জায়গাটা গলবে প্রথমে সেই জায়গাটা কি একটা আর্ক চিঙ্গানি তৈরি হবে, আর্ক তৈরি হবে, স্পার্কিং তৈরি হবে, সেই আর্কের মধ্যে যে আর্কটা আস্তে আস্তে যখনই নিভে যাবে সেটা এক্সটিংগুইশ হবে, সেটাকে আস্তে আস্তে নিভে যাওয়াটাকে আর্ক এক্সটিংগুইশ বলা হচ্ছে। তো এই যে টাইম এখান থেকে এই ফিউজের ওভার কারেন্ট ফ্লো থেকে ফিউজ যে মেল্ট করছে এই মেল্টিংয়ের যে টাইমটাকে সেটাকে কি বলা হচ্ছে মেল্টিং টাইম। এই টাইমটাকে কি বলা হচ্ছে না মেল্টিং টাইম। ওভার কারেন্ট প্রবাহ থেকে ফিউজ গলে যাওয়ার যে সময় সেই সময়টাকে কি বলা হয় না মেল্টিং সময়। আবার এই মেল্ট হওয়ার পর আর্ক যে আমাদের প্রডিউস হচ্ছে সেই আর্ক প্রডিউস হওয়ার টাইমটাকে আমরা কি বলছি আর্ক যে একবারই আর্ক নিভে যাচ্ছে, আর্ক তৈরি হচ্ছে, এই আর্ক তৈরি হওয়া থেকে আর্ক নিভে যাওয়া পর্যন্ত যে সময়, গলে যাওয়ার পরে আর্ক তৈরি হচ্ছে এবং আর্ক নিভে যাওয়ার সময় এটা কি বলা হয় আর্কিং টাইম, আর্ক টাইম।
মানে আর্ক টাইম, এটাকে কি বলা হচ্ছে আর্কিং সময়, আর একটা কি মেল্টিং সময়, দুটো সময়। টোটাল সময়টাকে বলা হচ্ছে কি অপারেশন সময়, অপারেটিং টাইম। তাহলে টোটাল যে সময়টা কি অপারেটিং টাইম। তাহলে অপারেটিং টাইম অফ ফিউজ আমরা কি লিখব, অপারেটিং টাইম অফ ফিউজ সমান মেল্টিং টাইম প্লাস আর্কিং টাইম। টি মেল্ট আর একটা টি আর্ক, মেল্টিং টাইম আর আর্কিং টাইমের যোগফলটাকে আমরা কি বলবো অপারেটিং টাইম অফ ফিউজ। মেল্টিং টাইম আর আর্কিং টাইম দুটোর যোগকে কি বলবো অপারেটিং টাইম অফ ফিউজ, অপারেটিং টাইম অফ ফিউজ। লেখা হয়ে গেছে। এরপরে লেখো কি ফিউজিং ফ্যাক্টর। ফিউজিং ফ্যাক্টর, ফিউজিং ফ্যাক্টরকে আমরা কি ইট ইজ দ্য রেশিও অফ ফিউজিং কারেন্ট টু কারেন্ট রেটিং অফ ফিউজ। ফিউজিং ফ্যাক্টর কি ইট ইজ দ্য রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ ফিউজিং কারেন্ট, ফিউজিং কারেন্ট, ফিউজিং কারেন্ট কাকে বলা হয় বলেছি ডিভাইড বাই কারেন্ট রেটিং অফ ফিউজ, কারেন্ট রেটিং অফ ফিউজ। ফিউজিং কারেন্ট আর কারেন্ট রেটিং অফ ফিউজ এই দুটোর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর কাকে বলা হয়, ইট ইজ দ্য রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ ফিউজিং কারেন্ট টু দ্য কারেন্ট রেটিং অফ ফিউজ। ফিউজিং ফ্যাক্টর সবসময় কি হয় না একের থেকে আমাদের কি হয় বড় হয়, একের থেকে বড় হয়, সবসময় ফিউজিং ফ্যাক্টর কি হয় একের থেকে বড় হয়। এখানে ফিউজিং ফ্যাক্টর বিভিন্ন টাইপের ফিউজ, যেমন রিওয়ারেবল ফিউজ যাকে কিটকাট ফিউজ বলা হয়, রিওয়ারেবল ফিউজ, একে আর একটা নামে জানা যায় কিটকাট ফিউজ, কিটকাট ফিউজ, কিটকাট ফিউজ, রিওয়ারেবল ফিউজ, তারপর মিডিয়াম লোড ফিউজ, এইচআরসি ফিউজ। এদের যে ফিউজিং ফ্যাক্টর, এদের যে এফএফ ফিউজিং ফ্যাক্টর, এই ফিউজিং ফ্যাক্টর হবে কি না 1.92, যেমন রিওয়ারেবল কিটকাট ফিউজের 1.92 হবে, 1.92 থেকে 1.9 থেকে 2 পর্যন্ত হবে, 1.9 থেকে 2 পর্যন্ত হয়। আর মিডিয়াম যে লোড ফিউজ 1.45 হয়, 1.45 ফিউজিং ফ্যাক্টর। আর এইচআরসি ফিউজের যে ফিউজিং ফ্যাক্টর হয় 1.25 থেকে 1.5, 1.25 থেকে 1.5 এর ফিউজিং ফ্যাক্টর কত, এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর কত, এগুলো সব এফএফ ফিউজিং ফ্যাক্টর। ফিউজিং ফ্যাক্টর রিওয়ারেবল ফিউজ, মিডিয়াম লোড ফিউজ, এইচআরসি ফিউজের ফিউজিং ফ্যাক্টর 1.25 থেকে 1.5 হয়। এরপরে যে ফিউজ এলিমেন্ট, ফিউজ এলিমেন্টটা কি হয় খুবই ইম্পর্ট্যান্ট। ফিউজ এলিমেন্ট কি দিয়ে তৈরি, কি ধাতু দিয়ে তৈরি না লেড এবং সীসা দিয়ে তৈরি। ফিউজ এলিমেন্ট কি দিয়ে তৈরি, টিন এবং টিন আর সীসা, টিন এবং সীসা দিয়ে তৈরি।
টিন এবং সীসা দিয়ে কি তৈরি না ফিউজ এলিমেন্ট 62% আর 38%। এটা অ্যাপ্রক্সিমেট ফিউজ টিন আর সীসা কখন তৈরি হয় না মিডিয়াম ফিউজের ক্ষেত্রে আমাদের কি তৈরি হয় না টিন এবং সীসা দিয়ে তৈরি হয় 10 অ্যাম্পিয়ারের নিচে। 10 অ্যাম্পিয়ারের নিচে টিন আর সীসা কখন ব্যবহার করি না বিলো 10 অ্যাম্পিয়ারের, এখানে 10 অ্যাম্পিয়ারের নিচে 10 অ্যাম্পিয়ারের কম আর 10 অ্যাম্পিয়ারের যদি ঊর্ধ্বে ব্যবহার করি তখন আমরা কি ব্যবহার করব না লেড, কপার এবং সিলভার ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব না কপার এবং সিলভার, কপার এবং রূপো দুটোকে ব্যবহার করব। তো এই ফিউজ এলিমেন্ট 10 এম্পিয়ারের উপর আর এটা হচ্ছে কি 10 এম্পিয়ারের নিচে হলে টিন এবং সীসা তখন আমরা ব্যবহার করব, এটা ফিউজ এলিমেন্ট। তাহলে ফিউজিং ফ্যাক্টর কি না ফিউজ রেটিং অফ কারেন্ট টু ইট ইজ দ্য রেশিও অফ ফিউজ রেটিং অফ কারেন্ট টু দ্য কারেন্ট রেটিং অফ ফিউজ। রিওয়ারেবল ফিউজ অথবা কিটকাট ফিউজের ফিউজিং ফ্যাক্টর 1.9 থেকে 2 পর্যন্ত, মিডিয়াম লোড ফিউজ 1.45, এইচআরসি ফিউজ 1.25 থেকে 1.5। ফিউজ এলিমেন্ট কি না 10 এম্পিয়ারের নিচে যে ফিউজগুলো ব্যবহার করা হয় টিন আর সীসা দিয়ে তৈরি হয়। টিন থাকে 62%, সীসা থাকে 38%। 10 এম্পিয়ারের ঊর্ধ্বে যে ফিউজ ব্যবহার করা হয় সেগুলো কি কপার এবং সিলভারের তৈরি হয়। এরপরে প্রপার্টিস অফ ফিউজ, ফিউজের ধর্ম। ফিউজের ধর্ম কি ফিউজের ধর্ম ধরো আমাদের হাই কন্ডাক্টিভিটি মানে অতি পরিবাহী। এক নাম্বার কি অতি পরিবাহী, ভালো পরিবাহী। ভালো পরিবাহী হতে হবে যার মধ্যে দিয়ে অতি সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী হতে পারে। আমাদের কম রোধের কারণে কম লস হবে, রোধের কারণে কম লস হবে। রোধের কারণে কি হবে কম লস হবে। এর গলনাঙ্ক কি হবে কম, নিম্ন গলনাঙ্ক হবে। নিম্ন গলনাঙ্ক হবে। নিম্ন গলনাঙ্ক হবে। রোধাঙ্ক কি হবে নিম্ন রোধাঙ্ক হবে আর কম খরচ হবে, নিম্ন রোধাঙ্ক হবে। আর খরচ কি কম খরচ হবে। এটা কি হচ্ছে আমাদের ফিউজের ধর্ম, ভালো পরিবাহী, রোধের কারণে কম লস হবে, নিম্ন গলনাঙ্ক হবে আর নিম্ন রোধাঙ্ক হবে, কম খরচ হবে। এটা হচ্ছে কি ফিউজের আমাদের ধর্ম। লেখা হয়ে গেছে। এরপরে ফিউজের প্রকারভেদ, টাইপস অফ ফিউজ। এখানে টাইপস অফ ফিউজ, ফিউজের প্রকারভেদ। ফিউজের প্রকারভেদ, ফিউজের প্রকার, টাইপস অফ ফিউজ। ফিউজের প্রকার টাইপস অফ ফিউজ আর ফিউজের প্রকার অনুযায়ী ফিউজ রেটিং। ফিউজ রেটিং, ফিউজের প্রকার এবং ফিউজ রেটিং। এক নম্বরে কিটকাট ফিউজ। এই কিটকাট ফিউজকে আরেকটা নামে জানা হয় কি রিওয়ারেবল ফিউজ।
একে আমরা কি জানি, রিওয়ারেবল ফিউজ। রিওয়ারেবল ফিউজ, এর ফিউজিং রেটিং কত, 5 অ্যাম্পিয়ার থেকে কত 3000 অ্যাম্পিয়ার। এর ফিউজিং রেটিং কত না 5 অ্যাম্পিয়ার থেকে 3000 অ্যাম্পিয়ার পর্যন্ত। 3000 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এই ফিউজকে আমরা ব্যবহার করতে পারি। কিটকাট ফিউজ কত রেটিং এবার 5 অ্যাম্পিয়ার থেকে 3000 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা ফিউজ ব্যবহার করতে পারি, কিটকাট ফিউজ অথবা রিওয়ারেবল ফিউজ ব্যবহার করি। 2 নম্বর কি না ডি টাইপ কার্টিজ ফিউজ। কার্টিজ ফিউজ, ডি টাইপ কার্টিজ ফিউজ, এর ফিউজ রেটিং কত না 2 অ্যাম্পিয়ার থেকে ম্যাক্সিমাম 63 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত ডি টাইপ কার্টিজ ফিউজ ব্যবহার করে থাকি। আর একটা থাকে কি এইচআরসি ফিউজ। এইচআরসি ফিউজ হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ, এটা আমরা ব্যবহার করি কত থেকে কত অ্যাম্পিয়ার পর্যন্ত না 3 থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত। 3 অ্যাম্পিয়ার থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত এইচআরসি ফিউজ কত থেকে কত 3 অ্যাম্পিয়ার থেকে 1000 অ্যাম্পিয়ার। আর একটা কি ইলেকট্রনিক্স পারপাসে ব্যবহৃত হয় ডি টাইপ ফিউজ। ডি টাইপ ফিউজ এটা কত থেকে না এটা 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার। 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। কিটকাট ফিউজ রিওয়ারেবল ফিউজ 5 অ্যাম্পিয়ার থেকে 3000 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। এখানে ডি টাইপ কার্টিজ ফিউজ 2 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। এইচআরসি হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ 3 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করে থাকি। ডি টাইপ ফিউজকে 100 মিলি অ্যাম্পিয়ার ইলেকট্রনিক সার্কিটে যে ফিউজগুলো আমরা ব্যবহার করি 100 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত ফিউজ ব্যবহার করে থাকি। লিখে নাও। দেখা হয়ে গেছে। এরপরে দেখো বহুল ব্যবহৃত যে ফিউজগুলো সেই ফিউজগুলো আমরা করব। 1 নাম্বার কি না কিটকাট ফিউজ। কিটকাট ফিউজ, তো কিটকাট ফিউজ দেখতে অনেকটা এরকম টাইপের হয়। এরকম একটা বেস থাকে, আর একটা কি হয় এরকম গ্রিপ থাকবে। তো এটার সঙ্গে এখানে একটা এলিমেন্ট আর এখানে একটা এলিমেন্ট, এই তারটা যখনই টাচ করে দেবো এদিকে ওপর দিয়ে কারেন্ট মেন তার প্রবাহিত হয়। এটা এখানে লাগিয়ে দিলে তখন এটা জয়েন্ট হয়ে যায়। তো কিটকাট ফিউজের একটা হচ্ছে কি ফিউজ, এটা হচ্ছে কি ফিউজ এলিমেন্ট। এটা কি বলা হয় ফিউজ এলিমেন্ট। ফিউজ এলিমেন্ট। আর একটা হচ্ছে কি ফিউজ বেস, এটা ফিউজ বেস। একটা হচ্ছে কি ফিউজ বেস। আর এটা কি করছে না ফিউজ ক্যারিয়ার। ফিউজকে বহন করে নিয়ে যাচ্ছে। তো এই যে এগুলো হচ্ছে কি ফিউজ ক্যারিয়ার। তো এই কিটকাট ফিউজ কোথায় ব্যবহার করা হয় না বাড়িতে আমরা যখন ওয়্যারিং করি ডোমেস্টিসিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না কিটকাট ফিউজ ব্যবহার করে থাকি। ডোমেস্টিসিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাড়িতে আমরা যে ফিউজ ব্যবহার করি কোন ফিউজ ব্যবহার করি আমাদের দেখবে মিটার মেন সুইচে সুইচ বোর্ডে যে ফিউজ দেখতে পাই সেটা কি ফিউজ না কিটকাট ফিউজ অথবা রিওয়ারেবল ফিউজ। বেশিরভাগ জায়গায় আমরা এই ফিউজগুলো ব্যবহার করে থাকছি, কিটকাট ফিউজ অথবা রিওয়ারেবল ফিউজ। এরপরে এইচআরসি ফিউজ সম্বন্ধে জেনে নেব। ফিউজের যে রেটিং হয় অথবা ইউনিট হয় অ্যাম্পিয়ার দিয়ে। ফিউজের একক কি না অ্যাম্পিয়ার। এইচআরসি ফিউজ এর পুরো নাম কি হাই
রাপচারিং ক্যাপাসিটি ফিউজ, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এইচআরসি ফিউজের সম্পূর্ণ নাম কি না হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ, হাই রাপচারিং ক্যাপাসিটি ফিউজ। তো এইচআরসি ফিউজের যে ইউনিট হয়, পুরো এইচআরসি ফিউজের যে ইউনিট হয় কি অ্যাম্পিয়ার। এইচআরসি ফিউজের ইউনিট কি অ্যাম্পিয়ার। শুধু রাপচারিং ক্যাপাসিটি, এই রাপচারিং ক্যাপাসিটির ইউনিট কি হয়, শুধু রাপচারিং ক্যাপাসিটির ইউনিট, শুধু রাপচারিং ক্যাপাসিটি, এইচআরসি ফিউজ না, একে এমভিএ দিয়ে ডিনোট, এই একক কি এমভিএ, এমভিএ রাপচারিং ক্যাপাসিটির একক কি এমভিএ। আর পুরো এইচআরসি ফিউজের একক কি না অ্যাম্পিয়ার, পুরো এইচআরসি ফিউজের একক কি অ্যাম্পিয়ার। তো ফিউজের এগুলো থাক, এইচআরসি ফিউজ আরেকটা ক্লাসে পুরো সম্পূর্ণভাবে করে দেব। এই পর্যন্তই থাক।